ফুটবলে অ্যাটাকিং থার্ডে যদি তিনজন থাকে এবং সেই তিনজন যদি দুর্দান্ত ফর্মে থাকে তাহলে অবধারিতভাবে তাদেরকে বার্সেলোনার সাবেক ত্রয়ী লিওনেল মেসি, নেইমার এবং সুয়ারেজের বিখ্যাত এমএসএন ত্রয়ীর সঙ্গে কম্পেয়ার করা হয়। সেই অ্যাটাকিং থার্ড যদি হয় খোদ বার্সেলোনারই, সেক্ষেত্রে তুলনার বিষয়টা অতি অবশ্যই চলে আসে। চলতি মৌসুমে বার্সেলোনার এক একটা ম্যাচ শেষ হয়েছে, আর বার্সেলোনার আক্রমণ ভাগের নতুন তিনজনকে নতুন নেমেসেন বলার বাড়তি ইনসেন্টিভ পেয়েছে মানুষজন। আর পাবে নাই বা কেন? এই মৌসুম শুরুর আগের কথাই চিন্তা করুন। তিনজনের মধ্যে একজনের বয়স 36 স্পর্শ করেছে। অন্যান্য সমর্থকরা তো বটেই, খোদ বার্সেলোনার সমর্থকেরাও ভাবছিলেন যে খুব সম্ভবত দলের 9 নম্বর জার্সিটা অন্য আরেকজনকে, ইয়াঙ্গার আরেকজনকে দেওয়ার সময় চলে এসেছে। আলোচনায় আসছিল লিভারপুলের স্ট্রাইকার দারউইন নুনিয়েজ থেকে ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ড বা স্পোর্টিং লিসবনের ভিক্টর গিওকেরেসের কথা। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা নিজেও আর্লিন হল্যান্ড বলতে পাগল ছিলেন, কিন্তু যথারীতি টাকা পয়সার টানাটানির কারণে হালান্ডের দিকে বা অন্য কোনো স্ট্রাইকারের দিকে হাত বাড়ানো হয়নি বার্সেলোনার। সেই 36 বছর বয়সী বুড়ো লেভানডোভস্কির উপরেই ভরসা রাখতে হয়েছে তাদের। ওইদিকে মৌসুম শুরুর আগে রাফিনিয়াকে নিয়ে টানাটানি শুরু করেছিল সৌদি আরবের কিছু ক্লাব। তবে রাফিনিয়া নিজেই মাত্র 27 বছর বয়সে ইউরোপিয়ান অ্যাম্বিশন জলাঞ্জলি দিয়ে সৌদিতে পাড়ি জমাতে চাননি। তবে মৌসুম শুরুর আগে বার্সেলোনা একজনকে নিয়ে স্বপ্ন দেখছিল, দ্যাট ইজ লামিন ইয়ামাল। মেসি পরবর্তী যুগে বার্সেলোনার সবচেয়ে প্রতিভাধর খেলোয়াড়। কিন্তু মৌসুমের এই পর্যায়ে এসে আমরা দেখছি শুধু ইয়ামাল নন, রাফিনিয়া এবং লেভানডস্কিও নিজেদের প্রতিভার প্রতি এতটা সুবিচার করেছেন যে এমএসএন ত্রয়ীর মতোই বার্সেলোনার এই নতুন RLY ত্রয়ীকে নিয়েও মাতামাতি হচ্ছে। সর্বশেষ এক্সাম্পল আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগে বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে বার্সেলোনার দুর্দান্ত জয়ে। এমএসএন এর সঙ্গে কম্প্যারিজন আসবেই, কিন্তু তাই বলে বার্সেলোনার এই নতুন RLY ত্রয়ীও কিন্তু নিজেদের মতো স্বকীয়, নিজেদের মতো ডিফারেন্ট, বাট সেম এফেক্টিভ। কিভাবে? ডর্টমুন্ডের এগেনস্টে ম্যাচটা দেখলে আমরা বুঝতে পারবো। লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড গোল দ্যাট বার্সেলোনা স্কোর্ড এগেনস্ট ডর্টমুন্ড। বার্সেলোনার অ্যাটাকিং ত্রয়ীর তিনজন কেন এমএসএন এর থেকে আলাদা, কেন তারা নিজ নিজভাবে স্বকীয়, এবং কেন তারা এত বেশি এফেক্টিভ, এই ট্রায়োর মধ্যে তাদের কার ভূমিকা কি, রাফিনিয়ার ভূমিকা কি, লেভানডস্কির রোল কি, ইয়ামালের রোল কি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এই সেকেন্ড গোলের মাধ্যমে স্পষ্ট বুঝতে পেরেছি। দেখা গেল লামিন ইয়ামাল যথারীতি ডি বক্সের একটু বাইরে এই সব জোনগুলোতে চলে এসে ঠিক এইখান থেকে দুর্দান্ত একটা ক্রস দিলেন ডি বক্সের ঢুকে যাওয়া রাফিনিয়ার দিকে উদ্দেশ্য করে। রাফিনিয়া ততক্ষণে এনার্জেটিক একটা রান নিয়ে, এখান থেকে এনার্জেটিক একটা রান নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে গিয়ে একদম গোল লাইনে চলে গিয়েছেন। আর তাকে জায়গা করে দেওয়ার জন্য লেভানডস্কিও কিন্তু সরে গিয়েছেন এবং গোল পোস্টের আরও সামনে চলে এসেছেন। রাফিনিয়া ততক্ষণে কিন্তু দুজন ডিফেন্ডারকে অকুপাই করে ফেলেছেন। ইয়ামালের কাছ থেকে আসা বলটা রাফিনিয়া এই স্পট থেকে হেড করে পাঠালেন রবার্ট লেভানডস্কির উদ্দেশ্যে, যেখানে লেভানডস্কি একদম মোটামুটি আনমার্কটি ছিলেন। সেখান থেকে একদম পাকা গোল স্কোরার মতো, উইচ লেভানডস্কি অ্যাবসলিউটলি ইজ, সেখান থেকে হেড করে গোল করলেন তিনি। গোলে তিনজনের ভূমিকাটা একটু লক্ষ্য করুন। ইয়ামাল এখানে মেইন ক্রিয়েটার, যিনি কিনা গোলটা বানিয়ে দিয়েছেন। নট নেসেসারিলি দি অ্যাসিস্ট, বাট ইয়ামালের ওই ম্যাজিক্যাল মুভমেন্টটা ক্রিয়েট না হলে কিন্তু গোল হয় না। সো ইন দ্যাট সেন্স আই অ্যাম টেলিং ইয়ামাল ইজ দ্য মেইন ক্রিয়েটার অফ দ্য গোল। ওদিকে লেভানডস্কি একজন মেইন স্ট্রাইকার, যার বয়স 36 হওয়ার কারণে বুড়ো হয়ে গিয়েছেন এবং তিনি এখন আর আগেকার মতো স্পিডের সাহায্যে নিজের মার্কারকে বিট করতে পারেন না। তার হয়ে ডি বক্সের মধ্যে ওই মার্কারদেরকে অকুপাই করে রাখার কাজটা, তটস্থ রাখার কাজটা করেন রাফিনিয়া। রাফিনিয়ার এখন মেইন কাজই হলো গিয়ে ডি বক্সের মধ্যে ইন্টেলিজেন্ট মুভমেন্ট এবং এনার্জেটিক বিভিন্ন রান দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে অলওয়েজ তটস্থ রাখা, যাতে লেভানডস্কি স্পেস পান, নিজেকে গোল করার জন্য অপটিমাম পজিশনে রাখার জন্য স্পেস পান। রাফিনিয়া লেভানডস্কির উপর থেকে ডিফেন্ডারদের মনোযোগটা সরিয়ে নিয়ে নিজের উপরে নিয়ে নেন এবং ওই ফাঁকা জায়গাতে লেভানডস্কি সুন্দর মতো যে কাজটা তিনি সবচেয়ে ভালো পারেন সে কাজটা করেন, উইচ ইজ গোল দেওয়া। দেখুন হান্সি ফ্লিক কি সুন্দর তিনজনের সবচেয়ে ভালো তিনটা ক্যারেক্টারিস্টিক্সকে, তিনটা বৈশিষ্ট্যকে ইউটিলাইজ করছেন। লেভানডস্কি সবচেয়ে ভালো ক্যারেক্টারিস্টিক্স গোল করা, রাফিনিয়ার সবচেয়ে ভালো ক্যারেক্টারিস্টিক তার ইন্টেলিজেন্ট মুভমেন্ট, তার এনার্জেটিক অন দ্য বল অ্যান্ড অফ দ্য বল রানস, আর ওইদিকে ইয়ামালের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো তার ক্রিয়েটিভিটি
হিজ অ্যাবিলিটি টু ক্রিয়েট ম্যাজিক্যাল মোমেন্টস, এই তিনজনের তিনটা সবচেয়ে ভালো গুণকে ম্যাক্সিমাইজ করার একটা উপায় বের করে ফেলেছেন হান্সি ফ্লিক। অ্যান্ড দিস ইজ হাউ RLY ওয়ার্কস সো পারফেক্টলি। বর্তমান সময়ে এই RLY ত্রয়ীকে সেরা এমনি এমনি বলা হয় না। রাফিনিয়া, লেভানডস্কি, ইয়ামালের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ হান্সি ফ্লিক এই তিনজনের মধ্যে একটা দুর্দান্ত ব্যালেন্স খুঁজে পেয়েছেন। একজন অসাধারণ ক্রিয়েটার যিনি যখন তখন ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করে আউট অফ নাথিং গোল বা অ্যাসিস্ট করে বসেন, আরেকজন পুরো 90 মিনিট একাই নিজের এনার্জি, নিজের অন দ্য বল এবং অফ দ্য বল মুভমেন্ট, নিজের ব্রিলিয়েন্স দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে কনফিউজড করে দেন। আর এই দুজনের চান্স আর স্পেস ক্রিয়েশনের সুযোগ নেন রবার্ট লেভানডস্কি, যিনি নিশ্চিন্তে ডি বক্সের মধ্যে থেকে শুধু গোল করার দিকেই মনোযোগ রাখতে পারেন। দিস ইজ ওয়াই দিস ফ্রন্ট থ্রি সো স্পেশাল, সো স্পেশাল। রাফিনিয়া যেহেতু আগের ক্লাবগুলোতে মেইনলি লিডস ইউনাইটেডের রাইট উইঙ্গার হিসেবে খেলতেন, সেহেতু অন্য কোনো কোচ হলে দেখা যেত যে আফটার দি ইমার্জেন্স অফ লামিন ইয়ামাল, রাফিনিয়াকে ইয়ামালের ব্যাকআপ হিসাবে ওই রাইট উইঙ্গারেই খেলাচ্ছেন এবং লেফট উইংয়ে হয়তো বা অন্য কাউকে ইউজ করতেন বা নতুন কোনো খেলোয়াড়কে কেনার জন্য বোর্ডকে চাপাচাপি করতেন। বাট হান্সি ফ্লিক ইজ নট লাইক দ্যাট। উনি বুঝতে পেরেছিলেন যে লামিন ইয়ামাল যেরকম জিনিয়াস, যেরকম ব্রিলিয়েন্ট, তার এই জিনিয়াস এবং ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করার অ্যাবিলিটিকে ম্যাক্সিমাইজ করার জন্য হি নিডস সামবাডি যে কিনা ইয়ামালের সামনে কনস্ট্যান্টলি মুভমেন্টের মাধ্যমে অফ দ্য বল রানস নেওয়ার মাধ্যমে স্পেস ক্রিয়েট করতে পারেন। আর এই মুভমেন্টগুলা এই বয়সে লেভানডস্কির পক্ষে করা সম্ভব না। ইনসার্ট রাফিনিয়া লেফট উইঙ্গার হলেও ব্রাজিলিয়ান এই উইঙ্গার ফ্রন্টলাইনের বাকি দুজনের সঙ্গে একটা টেলিপ্যাথিক কানেকশন গ্রো করেছেন, যে কারণে কখনো তাকে বাঁয়ে কখনো তাকে মাঝখানে চলে আসতে দেখা যায়। আর মাঝখানে যখন তিনি চলে আসেন ইনভার্ট করে, তখন লেফট ব্যাক থেকে সোজা ওভারল্যাপ করে লেফট উইংয়ের স্পটগুলোতে দৌড়ে চলে আসেন আলেহান্দ্রো বালদে। দেখুন, একই মুভমেন্টের একই কম্বিনেশনের মাধ্যমে হান্সি ফ্লিক কিন্তু আলেহান্দ্রো বালদের অ্যাটাকিং পটেনশিয়ালেরও সবচেয়ে এফেক্টিভ ব্যবহারটা করতে পারছেন। আবার রাফিনিয়ার এই অফ দ্য বল মুভমেন্ট লেভানডস্কিকে কত বেশি সাহায্য করছে সেটার এক্সাম্পল আমরা দেখতে পেয়েছি ডর্টমুন্ডের এগেনস্টে বার্সেলোনার থার্ড গোলে। দ্রুতগতির কাউন্টারে চলে যাচ্ছে বার্সেলোনা। ডান দিকে লামিন ইয়ামাল এবং ফার্মিন লোপেজের মধ্যে একটা কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ঠিক এভাবে, এবং এই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু বার্সেলোনার বলটা প্রোগ্রেস হয়ে সামনের দিকে চলে যাচ্ছিল। ঠিক ওই সময়ে লেভানডস্কি এবং রাফিনিয়ার পজিশনিংটা লক্ষ্য করুন। লেভানডস্কি স্ট্রাইকার হলেও তিনি ওই পার্টিকুলার মোমেন্টে চলে গেছিলেন একদম লেফট উইংয়ে, আর রাফিনিয়া চলে এসেছিলেন লেভানডস্কির জায়গায় একদম মাঝখানে অ্যাজ আ প্রপার নাম্বার 9। ইয়ামালের দুর্দান্ত ক্রিয়েটিভ একটা পাস এখান থেকে যখন সামনে ফার্মিন লোপেজকে খুঁজে পেল ঠিক এই স্পটটাতে, ততক্ষণে রাফিনিয়া এবং লেভানডস্কি নিজেদের মধ্যে পজিশনটা ইন্টারচেঞ্জ করে ফেলেছেন। রাফিনিয়া যথারীতি তার বাম দিকে চলে এসেছেন, লেভানডস্কি যথারীতি মাঝখানে চলে এসেছেন ঠিক এইভাবে। আর তাদের মধ্যে এই পজিশন ইন্টারচেঞ্জের কারণে ডর্টমুন্ডের ডিফেন্ডাররা কনফিউজড হয়ে গিয়েছিলেন। তারা ভাবছিলেন তারাও কি রাফিনিয়া লেভার মতো পজিশন ইন্টারচেঞ্জ করবেন নাকি নিজেদের জোনে থেকে যাবেন। এই কনফিউশনের সমাধান পেতে পেতে লেভানডস্কি মাঝখানে চলে আসেন এবং ফার্মিন লোপেজের কাছ থেকে পাওয়া পাস নিয়ে এখান থেকে দুর্দান্ত ডান পায়ের শটে গোল করে ফেলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এই মৌসুমে এই RLY ত্রয়ী গোল করে ফেলেছেন 82টা। সব কিছু ঠিকঠাক থাকলে বার্সেলোনা যদি প্রত্যেকটা প্রতিযোগিতার একদম শেষ পর্যন্ত যেতে পারে, তাহলে দেখা যেতে পারে যে বার্সেলোনার এই তিনজন একসঙ্গে 100টা গোল করে ফেলেছেন। আর সেটা যদি হয়, তাহলে ইতিহাসের পাতায় মেসি, সুয়ারেজ, নেইমারের মতো পাকাপাকিভাবে ঠাঁই হয়ে যাবে রাফিনিয়া, লেভানডস্কি এবং ইয়ামাল এই ত্রয়ীর।